আসসালামু আলাইকুম। গণস্বাস্থ্য হোমিও টিভির পক্ষ থেকে আমি সুস্মিতা। আজকে আমাদের সেটে উপস্থিত আছেন দুজন একই জগতের দুজন ভিন্ন মানুষ। একজন আমাদের পরিচালক এবং একজন আমাদের অভিনেত্রী। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের সেটে যিনি আজকে উপস্থিত আছেন মনির হোসেন মিঠু এবং অভিনেত্রী সুমি প্রেয়সী, যিনি একই সাথে অভিনেত্রী, উপস্থাপিকা, মঞ্চ এবং টিভি জগতে অনেক নাম করে আসছেন। আজকে তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনি। ধন্যবাদ আপু আপনাকে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মিঠু ভাই। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি গণস্বাস্থ্য টিভিকে, যে এই গণস্বাস্থ্য টিভি একটি স্বাস্থ্য সচেতন টিভি। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারবে, এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি এই টিভির যে স্বত্বাধিকারী এবং মালিক সারোয়ার সাহেব, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাতে ওনার এই টিভির মাধ্যমে দেশের মানুষ স্বাস্থ্য সচেতনতার বিষয় উপকৃত হয়। ধন্যবাদ। তারপর আপনি যদি কিছু বলতেন। জি, আমি ধন্যবাদ মিঠু ভাই আপনাকে। আসলে আপনার সাথে যে আমার সম্পর্ক, সেটা তো বহু বছরের। একসাথে অনেক কাজ করেছি আমরা। এই তো রিসেন্ট আমরা একটা ছবিতে কাজ করে আসলাম, বেশি দিনও হয়নি। সাথী আমার নাম ছবিতে আমাদের লাস্ট কাজ করা। তো সেই মুহূর্তগুলো খামার বাড়ি, সেই মুহূর্তগুলো আমাদের মনে এখনো অনেক নাড়া দেয়। আমরা এত মজা করে কাটিয়েছি। আমরা ওইখানে যখন একটা অভিনয়ের জন্য আমরা কোনো শুটিং স্পটে যাই, ওইখানে আমরা যত কলা কৌশলীরা, আমরা অভিনেত্রী, অভিনয়, যতজন আমরা থাকি, একটা ফ্যামিলি। আমরা তখন ভুলে যাই যে বাসায় আমাদের কে আছে বাকি, আমরা সেটা মনে রাখি না। আমরা ওইখানে একটা ফ্যামিলির মতো টিম হয়ে কাজ করি। খেতে গেলে একসাথে, সাজতে গেলে একসাথে, যেই কোনো বিষয়তে একটু যদি আমরা ক্যামেরা থেকে রেস্ট পাই, সাথে সাথে আমরা গল্পে পড়ে যাই। বিষয়টা হচ্ছে আমাদের আত্মীয় মনে হয় না। আমরা এই অভিনয় জগতে যারা কালচারাল জগতের লোকজন আছি, তারা তো আমরা বিভিন্ন দেশের বিভিন্ন মায়ের পেটের, ঠিক আছে, তাদেরই মনে হয় ওরা আমাদের অনেক বেশি আত্মীয় এবং অধিকারটা দাবিটা দেখা যায় যে এতটা বন্ডিং হয়ে যায়, মানে মিল হয়ে যায়। শুধু মিল না, এতটা আত্মার মিল, বন্ডিং সমস্ত কিছুতে, যে এতটা একাকিত্ব হয় যে এটা আসলে অন্য কোনো পেশায় আছে কিনা জানি না। আর মিঠু ভাইয়ের সবচেয়ে ভালো গুণ যে উনি প্রতিটা আর্টিস্টের সাথে এত ভালো ব্যবহার করে, এত আন্তরিকতা সহকারে সবাইকে নিয়ে কাজ করে। আমরা তখন কিন্তু একটু ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পাই না, বা আমি এই ডায়লগটা দিব সেই চিন্তাটা আমাদের মাথায় আসে না। আমাদের মাথায় একটাই থাকে, মিঠু ভাই তো আছে, আমাদেরকে সারিয়ে নেবে। কারণ মিঠু ভাই বলার পরেই তো আমরা বলবো। মিঠু ভাই আমাদেরকে এমন ভাবে বলে দিবে যাতে আমাদের বলতে অনেক সুবিধা হয়। তো এই যে আমাদের বন্ডিং, এই যে আমাদের একান্ত ভালোবাসাগুলো, মানুষের ভালোবাসার অনেক রূপ। আমাদের যে ভালোবাসাটা একদম নিজের মায়ের পেটের ভাই বোনের মতো, আত্মীয় স্বজনের মতো। যদি আমি তাকে সহজ করে না নিই, তাকে তো আমি শিখাইতে সে তো আমাকে ভয় পায়, তাহলে আমি তার কাছ থেকে যেটা চাচ্ছি আমি তো সেটা তাকে নিতে পারতেছি। যার জন্য আমি মনে করি প্রতিটা আর্টিস্ট আমার খুব ক্লোজ একজন বন্ধু এবং কাছের মতো। আমি মনে করি আমি ডিরেক্টর, সে আর্টিস্ট, আমি তার সাথে আমিও একজন কলিগ। একদম সকালে নাস্তা থেকে শুরু করে মিঠু ভাই আপনি আমাদের রাতের ঘুমানোটা পর্যন্ত খোঁজ খবর রাখেন, যে আমার এই আর্টিস্ট ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে কিনা, খাবারের থেকে কোনো কিছু বঞ্চিত হলো কিনা, সে তার কোনো প্রবলেমস আছে কিনা, তার বাসায় ফোনের যদি কোনো বিষয় থাকে সেটাও সে হেল্প করে দৌড় দিয়ে এসে। এই যে তার যে আন্তরিকতা কাজের মধ্যে, সেটা কিন্তু আসলে একদম বলে বোঝানোর মতো না। এতটা উনি থাকলে, ওনার কাজে আমরা গেলে এতটা আনন্দ পাই যে মিঠু ভাই আছে, আমাদের কোনো টেনশন। ছবিতে যতই আমার ক্যারেক্টারটা যতই ডেঞ্জারাস হোক, যতই কঠিন হোক, যতই ঝামেলা হোক, কিন্তু আমাদের মনের মধ্যে ওই জিনিসটা আসতেই দেয় না যে উনি আমাদের সাথে নাই। মিঠু ভাই থাকা মানে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাওয়া। তো মিঠু ভাই আপনি তো আমাদেরকে অনেক ভালোবাসা, সেবা, অনেক কিছুই দিয়েছেন। আপনার সাথে কাজ করতে পেরেছি, আমার তো মনে করেন যে খুবই ভালো লেগেছে আপনার সাথে কাজ করতে পেরে। সামনে ভবিষ্যতেও যদি আপনার সাথে কোনো ভালো কাজে আমি ক্যারেক্টার পাই, আমি অবশ্যই করবো। আমি আগ্রহ কিন্তু এখনো আছে আপনার সাথে কাজ করা। বুঝলাম না, তোমার ঘর নাই, সংসার নাই, এখনো বিয়ে শাদী করো নাই, এখনো কুমারী সাইজে আছো, তো তোমার এত ব্যস্ততা কিসে? তুমি এখনো তুমি তো র্যামডাম কাজ করো না, আমি কুমারী সেজে আছি, এটা ঠিক আছে। আমি লাস্ট বিয়ে শাদীর ইচ্ছা নাই নাকি? বিয়ে শাদীর ইচ্ছা, কারোর সাথে মানে গোপন অ্যাফেয়ার নাই। আমি এই যে দর্শকের সামনে বলতেছি, আমি যদি ভালো আমার জীবন সঙ্গী হিসেবে কাউকে পাই, অবশ্যই আমি তাকে বিয়ে করব, কিন্তু আমার যে পাত্র হবে তাকে ইউরোপ সিটিজেন হতে হবে। এখন কি আপু আপনি বলতে চাচ্ছেন যে এই পর্যন্ত আপনার পছন্দনীয় কেউ এমন এই রাস্তায় চলতে চলতে এখনো আপনি তেমন কোনো না, আমার তেমন কোনো না আপু, আমি মনের মানুষ পেয়েছিলাম, কিন্তু আমার এখানে একটা শর্ত আছে, আমার শর্তের সাথে মিলে না। যেমন মিঠু ভাই আপনি জানেন যে আমার হাজবেন্ড মারা গিয়েছে, আমি 8 বছর ডিভোর্স, না আমি বিধবা। তো অনেকে আমাকে ডিভোর্সই বলে করে, যে আমি বিধবা। আমার হাজবেন্ড 8 বছর আগে মারা গেছেন, আমার এক ছেলে এক মেয়ে আছে। প্রবলেমটা যে ওইখানেই হয়, আমি
যাকে পছন্দ করি বা কেউ আমাকে পছন্দ হলে সেখানে আমার বাচ্চা নিয়ে কথা বলে। আমি তো আমার সুখের জন্য আমি আমার বাচ্চাদেরকে আলাদা করব না, কারণ আমি এটা মা, কোনো মাই আমি পারে করতে না। পারবো না, আমি একজন কোনো মা। মাই পারে না। তো আমি যতদিন আমার বাচ্চারা তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত না হয়, যতদিন তারা নিজের পায়ে না দাঁড়ায়, আমি তো মা, আমি তো আমার পাকড়া নিচে তাদেরকে রাখবো। সেটাই, যেই- সেখান থেকে তো আপনি আপনার নিজের জীবনটাকে হ্যাঁ, আবার সুন্দর করে যেই গড়ার চিন্তা যেই করার আমি এমন জি। একজনকে বিয়ে করতে চাই, তার বয়সটা নট ম্যাটার। সে যদি 50, 52, 53 হয় আমার কোনো সমস্যা নেই, তবে তার মন মানসিকতা ভালো হতে হবে মিঠু ভাই, যে আমাকে সাথে আমার বাচ্চাদেরকে সে ভালোবাসবে। আমি এমন একজন জীবন সঙ্গী পেলে অবশ্যই বিয়ে করব, এবং সেটাও হতে হবে ইউরোপ সিটিজেন, কারণ যাই হোক, ইউরোপে যারা থাকে তাদের মন মানসিকতা একটু অন্যরকম থাকে, অনেক বড় থাকে। হয়তো আল্লাহ তাআলা একসময় মিলে দেবে, যেহেতু নিয়ত আছে, নিয়ত গুনে আল্লাহ আমি তাআলা জানি না করবে। পাবো কিনা, আপনি না কি পেলে বলতে চাচ্ছেন এভাবে তবে সেখানে আমাদের বাংলাদেশে এমন কোনো মানুষ নেই? আছে, কিন্তু আমার বাংলাদেশের মানুষরা হয়েছে যে মানে একটু, মানে কি বলবো আমি, মানে আসলে বিষয়টা, ওর বিষয়টা হচ্ছে যে অন্যরকম। এক দিলে দুই পাখি আর কি, একদিকে ইউরোপও চলে গেল আর ওখানে সিটিজেনশিপ হলো, বিয়েও হলো, সেটেলও হলো। সেটেল হলো, ওইটাই আর কি বিষয়টা ওইটাই। আসলে বাংলাদেশে পরিবেশ এখন কারোরই পছন্দ। তাই না? আমি আমি এমন একজন বিয়ে করে যে আমি তার সাথে এই দেশ ছেড়ে চলে যাব তার কাছে, এটাই আমার মানে শখ। তো এখন সামনে হাতে কি কাজ আছে চলতেছে? আসলে মিঠু ভাই, ঈদের আগে 3টা নাটকের অফার আমি পেয়েছিলাম, 1 ঘন্টা টেলিফিল্মগুলো যেগুলা, কিন্তু ক্যারেক্টারের সাথে আমার যাচ্ছিল না। ও, তো আমি চাচ্ছিলাম না যে আমার তুমি তো আবার ক্যারেক্টারে যেটা প্রডিউস যেন করো, আর সামনে কি প্রডিউস সামনে প্রডিউস করছি আমি 2 বাংলা নিয়ে একটা ছবি আচ্ছা আচ্ছা, খুব নির্মাণ ভালো। করব। সেখানে আপনি আমার সাথে থাকবেন সাপোর্টিং হিসেবে, তুমি আপনার যেহেতু কাছেই সব প্রডিউস করতে, থাকবে। আমাকে নেও আর কি, প্রডিউসার যদি ডিরেক্টর কনফার্ম করে তাই আমার ডিরেক্টর তো পার্মানেন্ট আপনি, আপনাকে ছাড়া তো হবে না। সেটাই। আমি নাটকগুলোতে আপনাকে নিই না, কারণ আপনি নাটকের ডিরেক্টর না, না না আপনি ফিল্ম ডিরেক্টর। আপনাকে নিয়ে নাটক বানানো যাবে না, কারণ আপনি বড় কাজের মানুষ। না, ঠিক তো আমি যখন নাটক নির্মাণ করেছিলাম তখন আমার সাথে ডিরেক্টর আলী সুজন ছিল আমার 2টা নাটকে। আমার প্রথম নাটকটা ছিল ঝলমল করে চিত্ত, রবীন্দ্রনাথের শেষের কবিতা নিয়ে করেছিলাম। দ্বিতীয়টা হয়েছিল যে চেনাকে অচেনা মনে হয়, একটা নাটক। তো আমি 2টা নাটকেই খুব বড় মাপের আর্টিস্ট নিয়ে কাজ করেছি। 2টাতেই ছিল, প্রথম ঝলমল করে চিত্ত নাটকের মধ্যে আমি নায়িকা ছিলাম, আমার নায়ক হিসেবে শাহেদ ভাইয়া ছিল। আর যেটা আমি চেনাকে অচেনা মনে হয়, সেখানে আমি আমার নাটকে সবচেয়ে জঘন্য ক্যারেক্টার আমি কাজ করেছি। জঘন্য ক্যারেক্টারই তো ভালো করে। হ্যাঁ, আমি প্রস্টিটিউট ক্যারেক্টারে অভিনয় করেছি, যে অভিনয়টা আমি ফুটিয়ে তোলার জন্য। আর সেখানে আমি নায়িকা হিসাবে শশীকে নিয়েছিলাম, আর নায়ক শাহেদ ভাই ছিল, ওইটা শশী আপুকে আমি নায়িকা হিসাবে নিয়েছিলাম। তো 2টা কাজেই আমি ব্যর্থ না সফল আমি জানি না, কারণ সেটা পুরোটাই ডিরেক্টরের ছিল। ডিরেক্টর আমাকে ঠকিয়েছে। কিভাবে? ডিরেক্টর ঠকিয়েছে যে উনি আমার কাছে এককালীন 3 লাখ টাকা ক্যাশ নিয়েছে, বলছে যে আমার নাটকটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত এবং চ্যানেলে ওইটা দেওয়া পর্যন্ত ওনার দায়িত্ব, আমার দায়িত্ব ওই নাটকের টাকাটা রিসিভ করা। কিন্তু উনি আমার টাকাও নিয়েছে, নাটকও বানিয়েছে, অভিনয় সবকিছুই হয়েছে, কিন্তু উনি নাটকটা আদৌ এবং আজ অবধি পর্যন্ত কোনো চ্যানেলে উনি দিয়েছে কিনা আমি জানি। ওনার কাছে আমার সবকিছু, টাকাও গিয়েছে, নাটকের সিডিও গিয়েছে, এখন কোনোটাই আমার হাতে নেই। তবে হ্যাঁ, আমি আমার মনে হয় মিডিয়া জগৎটাই আসলে এমন। ধোঁকাবাজ আছে। আসলে কিছুটা সবাই তো হলেও- কিন্তু ধোঁকাবাজ নিজেকে না, সচেতন এখন যদি রাখা যায়, সচেতন হওয়া যায়, তাহলে এই দিক থেকে বাঁচা যায়। কিন্তু আমি তখন একদমই নিউ। মিডিয়া কখনো আর আমার জীবনে- মিডিয়া ভালো, মিডিয়ার মানুষ মানুষ আছে, কিছু খারাপ আছে, কারণ সবাই না, মক্কাশারিফও যেহেতু আমিও কিন্তু নিজে চোর বাটপার আছে, জি, জি, এই জন্য মক্কাশারি পুলিশ রাখছে, নাহলে মক্কাশারি পুলিশের দরকার হতো না, এখানে আমরা জি, হজ করতে যাই, তো সেখানে কেন পুলিশ দরকার? হুম। তো মানে চোর মক্কাতেও আছে, এটাই। এইটাই হলো তবে বিষয়। আমি ভালো মন্দ এখন সব জায়গায় অন্যের আছে। নাটকে আপনার ছবিতে কিছু অনেক অভিনয় পরিকল্পনা করেছি। যদি আমাদের মাঝে আমার জানাতেন। আমার পরিকল্পনা, এই যে আমি কাজ করছি, আমার নিজের প্রোডাকশনের একটা ছবি শেষ হয়ে গেল, পূর্ণিমার চাঁদ, এটা আমি রিলিজ করব সামনে। দেশের পরিস্থিতি, ইলেকশন, বিভিন্ন কিছু কিছুর জন্য আরেকটা আমার স্ক্রিপ্ট চলতেছে, ওটার আমি নাম দিয়েছি হলো চেয়েছি মন পেয়েছি জ্বালা। এটার কাজ শুরু করব খুব রিসেন্টলি, গল্পটার লেখার কাজ চলতেছে আর কি। আর সুমি যদি আমাকে একটা ছবি দেয় তাহলে ওটাও পাইলাম। হ্যাঁ, আমি তো অবশ্যই আপনাকে কথা দিলাম যে এই- আমার নেক্সট 2 বাংলা নিয়ে যে ছবিটা, ও সেটা কিন্তু ভালো অভিনয় করে, আপনাকে ভালো অভিনেতা, অভিনয়ের বিষয় খুব হুম। সিরিয়াস থাকে, আর চরিত্রের সাথে সহজেই মিশতে পারে। যে কোনো চরিত্র হোক, রানী থেকে দাসী পর্যন্ত সব চরিত্রের সাথে সে খাপ করে নিতে পারে, কিন্তু একটু অলস টাইপের। হ্যাঁ, মানে এই আর নইলে সে মানে আমি অনেক, শুটিং আরো স্পটে অনেক একটু আছে। লেটে যাই, এই হ্যাঁ, আমাকে একটু এইটাই অলস চলবে, টাইপের, মানে কিছুই আমি না, কিছুই না, আর সময় মতো সবই ঠিক গিয়ে আছে। পৌঁছাতে পারি না আর কোনো সবকিছু কাজে। ঠিক আছে। আর এমনিতে সব ঠিক আছে, কমিটেড, ভালো অভিনয়, তার আমাদেরকে তো একটু সময় দিতেই হয়, কারণ হ্যাঁ। আমরা ওইভাবে করে যখন একটা না না না, সেটে আসবো, সেটা কিন্তু আমাদেরকে সবাই, তো না না একটু না সময় আপু, দিতেই হবে। না না না, শুটিং এ যখন আপনাকে কোনো নাটকের জন্য যদি শিডিউল লক করা হয়, আমরা লক বলি যেটাকে, আপনাকে মানে নাটকের জন্য নাও হয়ে যায়, তো সেখানে একটা টাইম দেওয়া থাকে, সেই কোন টাইম time আপনাকে ওইটাই মেনটেন করতে হবে। সেটা হোক নায়ক নায়িকা যেই হোক,
ছোট ক্যারেক্টার হোক বড় ক্যারেক্টার হোক, ওই টাইম অনুযায়ী আপনাকে যেতে হবে। এবং আমাদের শুটিং এ নেওয়ার জন্য ওনাদের তরফ থেকে কিন্তু একটা গাড়িও থাকে, গাড়ি সুবিধা থাকে যে একটা গাড়িতে আমরা কয়েকজন আর্টিস্ট আমাদেরকে নিয়ে যাবে শুটিং স্পট পর্যন্ত। তো এইভাবে আমাদের টাইম ওইখানে যেতে হয়। তো আমি সবসময় না মিঠু ভাই, দুই একটার জন্য আমাকে সবাই বদনাম চলে করবেন আসছে, না। উনি এখনো বলতেছে আর 5 মিনিট, আর 5 মিনিট। মানে 5 গাড়ি মিনিট ছেড়ে যে দেয়, কত- আমার 5 মিনিট শেষ 5 হয় না। মিনিট মানে যে কত মিনিটে হয় এটা তখন বুঝা যায়। মানে আমি একটু সকালের ঘুমের পাগল, রাতে আমার কোনো ঘুম আসে না, আমি একটু সকালে ঘুমাই। তো সকালে শুটিং এর জন্য আমাকে যদি বলা হয় তাহলে আমার ওই 5 মিনিট হয়। তাছাড়া যদি রাতে আমরা শুটিং এ যাবো বললে আমার দেরি হয়, আমি সবার আগে এসে দাঁড়ায় থাকি, কারণ আমার রাতে ঘুম নেই। তো শুটিং স্পটে গাড়ি ছাড়ার আগেও সবার আগে আমি এসে দাঁড়ায় যাই। তখন আবার সবাই বলে, ও সুমি আপু আপনি তো তাড়াতাড়ি এসেছেন। তা আমি বলি যে সকাল তো না, রাতে আমাকে যখন বলবেন টাইমের আগে চলে আসবেন। যাই হোক, সকালে- আগামী দিনে এই অভ্যাসগুলো একটু পরিত্যাগ করেন, তাহলে মানে প্রডিউসার অবশ্যই দেখা গেলো করবো। বাজেট ফেল হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি তখন আছেন একটা না, জিনিস, আপনি থাকতে সমস্যা আমার হয়ে কোনো যাবে। টেনশন নাই, তো আজকে নয় পুরো দায়িত্ব আমরা- আপনার কাছে হ্যাঁ, থাকবে। তো আপু, তা আজকে তো আমরা অনেক আলোচনাই করলাম। তো আমি দর্শকের উদ্দেশ্যে বলবো একটা কথা, যে দর্শকরা যেন আমাদের ছবি, চলচ্চিত্রটা হলে গিয়ে দেখেন। ওনরা যদি না দেখে আমরা ছবি বানাই আমাদের কি লাভ? আর বিশেষ করে আমরা চাই সমাজে চলচ্চিত্র হোক সমাজ গড়ার হাতিয়ার, এবং ছবির মাধ্যমে মানুষ কিছু জানুক এবং কিছু শিখুক এবং দেশের উন্নয়নের মেসেজ থাকুক। এই ধরনের চলচ্চিত্র আমরা নির্মাণ করতে চাই, এবং আমরা জনগণ এবং সরকার সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আমি ধন্যবাদ দেব গণস্বাস্থ্য টিভিকে। আর আমি ধন্যবাদ দেব যে আমাদের গণস্বাস্থ্য যে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর SM সারোয়ার সাহেবকে। উনি আসলে বাংলাদেশে এত সুন্দর একটা ক্যান্সার নিয়ে যে একটা মানে প্রতিষ্ঠান চালু করেছে, এবং 500 অধিক 5,000-এর অধিক রুগী ওনার কাছে সুস্থ হয়েছেন, জেনে খুবই ভালো লেগেছে যে মানুষের ক্যান্সার নয়, কিডনি ক্যান্সার, কিডনি আচ্ছা, আচ্ছা। থ্যালাসেমিয়া সব ধরনের উনি চিকিৎসা করে যাচ্ছেন। এই যে দেখেন, এই আমাদের জিনিসগুলো 5,000 কিন্তু plus এই রোগী জিনিসগুলো ভালো কিন্তু হচ্ছে। বাংলাদেশের প্রতিটা মানুষের কিন্তু ব্যয়বহুল চিকিৎসা, মানুষের ব্যয়বহুল একটা হ্যাঁ চিকিৎসা। এটা কিন্তু করতে পারে না, কিন্তু অনেকের ওনার chemo দিতে মাধ্যমে হচ্ছে, যদি radio অনেক দিতে হচ্ছে, এতগুলো রুগী ভালো সেটারও হয়েছে। প্রয়োজন পড়ছে না। আসলে আমাদের খুবই এটা ভালো লেগেছে যে টেনশনও কমে গেছে, যে বাংলাদেশে আল্লাহ না করুক ক্যান্সার যে জি, কোনো জি। কারোরই যে কোনো ভাবে হতে পারে। আমি বলবো আমার পক্ষ থেকে যে আপনারা এই ধরনের যদি সিমটম আপনাদের মনে হয়, আপনারা দুবার চিন্তা করবেন না, আপনারা একদম চলে আসবেন, ওনার সাথে যোগাযোগ করবেন। আপনারা ইউটিউব অনেক জায়গায় আপনারা তার বিজ্ঞাপন দেখতে পারবেন, অ্যাড্রেস নাম্বার সবকিছুই থাকে। আপনারা ওনার সাথে যোগাযোগ করে চলে আসবেন, আর আশা করি যে আপনারা সুস্থ হয়ে যাবেন। আমিও এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যেহেতু এটা হোমিও স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠান, এখানে সব শ্রেণীর শিল্পী, কলাকুশলী, জনগণ, রাজনীতিবিদ, ডাক্তার সবাই আসবেন, এবং সবাই সম্মিলিত প্রচেষ্টায় উনার যে একটা আয়োজন করছেন, এখানে সবাইকে ইনভাইট করতেছে। এই ধরনের একটা অনুষ্ঠানে যে শুধু ডাক্তার আসবে বা শুধু এই বিষয়ের বিশেষজ্ঞরা আসবে তা না, তারা কিন্তু এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যে সব শ্রেণীর, সব পেশার, সর্ব ধরনের লোকজনকে তারা ইনভাইট করতেছে, এবং সবাইকে সচেতনমূলক ভাবে এই অনুষ্ঠানটার মাধ্যমে প্রচারের চেষ্টা করতেছে। এজন্য আমি এই চ্যানেলের মালিক জনাব সরোয়ার সাহেবকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি চাই এই চ্যানেল ভবিষ্যতে আরো এগিয়ে যাক। ধন্যবাদ। সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপু। ধন্যবাদ আপনাকে। শুধু এবার দর্শক সবাই- শ্রোতা, আপনাদেরকে একটাই অনুরোধ থাকবে, আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অনেকেই আছেন যারা ক্যান্সার, কিডনি এবং থ্যালাসেমিয়া রোগে ভুগছেন। আমাদের ছোট্ট প্রচেষ্টা বয়ে এনে দিতে পারে তাদেরকে সুস্থতা। আমরা চেষ্টা করব যাতে তারা অবশ্যই আমাদের এখানে একবার এসে, একবার শুধু ছোট্ট একটা চেষ্টা করে দেখতে পারে। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা চলে যাচ্ছেন দেশের বাহিরে, হতাশা হয়ে ফেরত আসছেন। তো একবার যদি আমাদের এখানে আসেন, আপনাদের ছোট্ট একটি প্রচেষ্টা আপনাদের আপনজনকে সুস্থ করে তুলতে পারে। ধন্যবাদ সকলকে।